আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা বিভাগের একটা টার্ম পেপার নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করতে। তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। আজকে দেখুন, আমরা বাংলা বিভাগের যে টার্ম পেপারটা আলোচনা করব। তার নাম হলো তার যে বিষয়টা অর্থাৎ বাংলা বিভাগের যে টপিকের উপর টার্ম পেপারটা তার সেটা হলো যে মানিক বন্দ্যোপাধ্যায় চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু শিল্পবোধ। এই যে বিষয়ের উপর যে আমরা যে টার্ম পেপারটা রচনা করব, আমরা গত ভিডিওগুলোতে দেখেছি যে একটা টার্ম পেপারের কতগুলো অংশ থাকে বা কি কি পয়েন্ট থাকে, আমরা সেটা আগের ভিডিওগুলোতে দেখেছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো আবার বলে যাচ্ছি। তো প্রথমে আমাদের একটা টার্ম পেপারে থাকবে কভার পেজ। তো দেখুন যে আমরা এখন কভার পেজ নিয়ে কথা বলবো। দেখুন যে এটা হলো কভার পেজ। কভার পেজের মধ্যে কি থাকে, যে এখানে ট্রাম পেপার, আর তারপরে আমি দিয়েছি একটা কলেজের লোগো। তারপরে বিষয়, অর্থাৎ আমার যে টপিকটা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু ও শিল্পগুণ। এবার আসুন যে এই যে কভার পেজের মধ্যে থাকবে প্রথমে থাকবে তত্ত্বাবধান। তত্ত্বাবধান বলতে আপনি যে শিক্ষকের অধীনে টার্ম পেপারটা লিখবেন, অর্থাৎ আপনার যে শিক্ষক সুপারভাইজার, তার এখানে তার নাম থাকবে জনাব। ওই শিক্ষকের নাম এখানে দিতে হবে। তারপরে তার ডেজিগনেশন, তার পদবি। আমি ধরেছি এইখানে সে সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। তাহলে এইখানে আপনার তার পদবি দিতে হবে, তারপরে আপনার বিভাগ, অবশ্যই যেহেতু এটা বাংলা বিভাগ, তারপর আপনি কলেজের নাম দিবেন। এবার উপস্থাপনায় থাকবে আপনার ডিটেইলস বা আপনার বিস্তারিত বিষয়গুলো থাকবে। যেমন প্রথমে থাকবে আপনার নাম, তারপরে থাকবে আপনার শ্রেণীর যে রোল নাম্বারটা, তারপর আপনার শিক্ষাবর্ষ, তারপর বিভাগ, তারপর আপনার কলেজের নাম এবং এম এ শেষ বর্ষ। এম এ মাস্টার্স অফ আর্টস, অর্থাৎ আপনি বাংলা ইংরেজি এরকম কিছু বিষয় আছে যেগুলোর উপর যদি মাস্টার্স করে থাকেন তাহলে আপনার ডিগ্রিটার নাম হবে এম এ। এবং যেহেতু আপনার শেষ বর্ষ, মাস্টার শেষ বর্ষ, যার কারণে আমি এখানে এম এ শেষ বর্ষ। এবার আসুন উপস্থাপনার তারিখ। অর্থাৎ উপস্থাপনার তারিখটা হলো আপনি যেদিন এই টার্ম পেপারটা জমা দিবেন সেই দিনের তারিখটা এখানে দিতে হবে। এবং আমি এইখানে ফাঁকা রেখেছি বা সালটা দিয়েছি, আপনারা আপনার সুবিধা মতো এইখানে তারিখটা দিয়ে নেবেন। এই ছিল আমাদের কাভার পেজ। এবার কাভার পেজের পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমাদের আহ কৃতজ্ঞতা স্বীকার। এর পরে থাকে কৃতজ্ঞতা স্বীকার। তাহলে প্রথমে কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে কি লিখেছি, সর্বপ্রথম আমি পরম করুণাময়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে গবেষণা কার্যটি সম্পূর্ণ করার শক্তি ও সামর্থ্য দিয়েছেন। এভাবে আমি লিখে দেখুন যে আমার এইখানে আমি সহযোগিতা করার আমার টার্ম পেপারের তত্ত্বাবধায়ক শিক্ষক জনাব, এবং এখানে আপনি যে শিক্ষক হবে তার নাম দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টার্ম পেপারটি প্রস্তুতের জন্য আমাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু শিল্পগুণ এই শিরোনামে অনুমোদন করে কৃতজ্ঞতা জালে আবদ্ধ করে গবেষণা কর্মটি সম্পন্ন করতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য। আমি বিশ্বাস করি স্যারের দিক নির্দেশনা ট্রাম পেপারের কার্যটি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি স্যারের সর্বময় মঙ্গল কামনা করছি। তারপরে দিবেন আপনার নাম, আপনার শ্রেণীর যে রোল, শিক্ষাবর্ষ, আপনার বিভাগ, কলেজের নাম এবং এম এ শেষ বর্ষ। আপনি এই জায়গাটা আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন, যদি আপনি চান এইখানে আপনার মোবাইল নম্বরটাও দিতে পারেন। ওকে, এই গেল আপনার কৃতজ্ঞতা স্বীকার। এটা দিয়ে আমরা শুরু করি। একটা টার্ম পেপারে শুরু করতে হবে কৃতজ্ঞতা স্বীকার দিয়ে। তাহলে আপনার এবার গেল। এবার আসুন আমরা সূচিপত্র। আমাদের আসলে আমাদের টার্ম পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটার নাম সূচিপত্র। তাহলে সূচিপত্রের মধ্যে কি কি থাকবে? থাকবে ক্রমিক নং, থাকবে বিষয়বস্তু, থাকবে পৃষ্ঠা নং থাকবে। এবার দেখুন যে এইখানে ক্রমিক নম্বর আমরা প্রথমে এই যে ১ নম্বর পৃষ্ঠায় কৃতজ্ঞতা স্বীকার লিখেছি, তারপরে ঘোষণাপত্র, মুখবন্ধ, গবেষণা পদ্ধতি, ব্যাখ্যামূলক গবেষণা, সীমাবদ্ধতা, লেখকের পরিচিতি, কর্মজীবন, তিরিশোত্তর বাংলা উপন্যাসের ধারায় মানিকের অবস্থান,
তার এরকম করে করে দেখুন আমরা পয়েন্টগুলো লিখেছি। তারপরে এইখানে লিখেছি 12 নম্বরে চিহ্ন উপন্যাসে পটভূমি উপপরিক্রমা, তারপর এরকম করে যে শ্রমিক আন্দোলনের বিশ্লেষণ, সরি, শ্রমিক আন্দোলনের পাশাপাশি কৃষক সংগ্রাম। 15তে লিখেছি বিষয়বস্তু চরিত্র বিশ্লেষণ। 16, 17 এবং 18 নম্বরে দেখেন উপসংহার লিখেছি, এবং সর্বশেষ যে উপসংহার, তারপরে আমি তথ্যসূত্র সহায়ক গ্রন্থ বলি। অর্থাৎ আমি যে জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করেছি সেই জন্য আমি তথ্যসূত্র সহায়ক গ্রন্থাবলী আমি লিখেছি। এই গেল হচ্ছে আপনার হচ্ছে সূচিপত্র। সূচিপত্রটা আপনার জন্য কেন ইম্পর্টেন্ট? সূচিপত্রটা ইম্পর্টেন্ট এই কারণে, অনেক সময় টিচারের ব্যস্ততার কারণে তিনি শুধু এই আপনি কি কি লিখেছেন তার উপরে ভিত্তি করে মূল্যায়ন করে থাকে। এই জন্য এই পৃষ্ঠাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য এইখানে আপনাকে খুব মনোযোগ সহকারে বিষয়গুলো উপস্থাপন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা দ্বিতীয় পর্বটা শুরু করি। অর্থাৎ এর পরের পেজে আমাদের কি আছে? দেখেন 3 নম্বর পৃষ্ঠা আছে ঘোষণাপত্র। ঘোষণাপত্র আপনাকে কিন্তু লিখতে হবে যে আমি, অর্থাৎ আপনার নামটা এখানে লিখতে হবে। দেখুন এখানে আপনার নামটা লিখবেন। এই মর্মে ঘোষণা করছি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু শিল্পগুণ শীর্ষক ট্রাম পেপারটি সম্পূর্ণরূপে আমার নিজস্ব রচনা, বিভিন্ন বই পুস্তক পত্র পত্রিকা ইন্টারনেটের সাহায্য নিয়ে। আপনি এটা কোথা থেকে লিখলেন সেটা আপনি এখানে একটু লিখে দিলেন। এটি বাংলা বিভাগের এমএ শেষ বর্ষের পাঠ্যপুস্তক বা পাঠ্য বইয়ের সম্পূরক হিসাবে রচিত হয়েছে। তারপরে আবারও আপনার নাম, আপনার হচ্ছে শ্রেণী, রোল, শিক্ষাবর্ষ, বিভাগ, অর্থাৎ আপনার ডিপার্টমেন্টে দিবেন এইখানে। তারপর আপনার কলেজের নাম, সর্বশেষ আপনার ডিগ্রি। আপনি চাইলে এইখানে আপনার ফোন নাম্বারটাও দিতে পারবেন। ওকে, এবার আসি যে পরবর্তীতে আমাদের মুখবন্ধ। মুখবন্ধটা এখানে আমরা কি লিখবো, যে আপনার যে টপিক থাকবে সেই টপিকের সাথে সম্পর্কিত কিছু বিষয় লিখে আপনাকে কি করতে হবে। দেখুন, যে সাহিত্য জীবনের কথা বলে, সাহিত্য সমাজের কথা বলে, এরকম করে দেখুন আমি লিখেছি, আপনারা একটু দেখে নিবেন। এবং এইখানে লাস্টের যে প্যারাটায় লিখেছি যে আমি টার্ম পেপার গবেষণার জন্য নির্ধারিত যে বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু ও শিল্পগুণ শীর্ষক একটি সাহিত্য, আমার এই গবেষণা কার্যের ধারাবাহিকতা, নির্ভুলতা, যথার্থতা বিবেচনা করে গবেষণা বিষয়টি মূল্যায়ন করা হবে বলে আমার দৃঢ় প্রত্যাশা। এবার এখানে আমার নাম, শ্রেণী রোল, তারপরে বা ক্লাস রোল, তারপরে এখানে আমি শিক্ষাবর্ষ বাংলা বিভাগ, আমার কলেজের নাম এবং শেষ বর্ষ, আমি এখানে ডিগ্রিটা লিখেছি। এবার আসি গবেষণা পদ্ধতি, অর্থাৎ আমি যে লিখছি টার্ম পেপার মানে এটা একটা গবেষণাপত্র। সেই গবেষণাপত্রের মধ্যে আমি কি লিখেছি সেই বিষয়টা আমরা নিয়ে এখন কথা বলবো। দেখুন, যে গবেষণা পদ্ধতিকে আমরা জানি কি, গবেষণা পদ্ধতি কি, তারপর হচ্ছে গবেষণা প্রকারভেদ আছে। সেটা হচ্ছে উদ্দেশ্য অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ। আবার এই গভীরতা বা ক্ষেত্র অনুসারে চার প্রকার, এক্সপ্লেনেটরি, ডেসক্রিপটিভ, এক্সপ্লানেটরি আছে, কোরিলেশনাল রিসার্চ আছে। তো এই যে বিষয়গুলো, এখন কথা হলো যে আমি যে এই বিষয়টা লিখছি এই বিষয়ের জন্য আমি কোন টপিকটা বা কোন গবেষণা পদ্ধতিটা আমি এখানে অনুসরণ করেছি। দেখুন, যে গবেষণাগুলোর মধ্যে হতে ব্যাখ্যামূলক গবেষণা নির্বাচন করে টার্ম পেপারটি উল্লেখিত টপিক মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু শিল্পগুণ বিষয়টির জন্য পদ্ধতি হিসাবে গ্রহণ করা হলো। তাহলে আমি এখানে নিয়েছি কিন্তু দেখুন যে ব্যাখ্যামূলক, অর্থাৎ এক্সপ্লেনেটরি রিসার্চ মেথডটাকে আমি ফলো করে আমার টার্ম পেপারটা আমি সম্পূর্ণ করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আপনি যে নিলেন সে তাহলে ব্যাখ্যামূলক গবেষণাটার একটু পরিচয় এখানে আমি দিয়েছি দেখুন। তারপরে এখন গবেষণাটার কিছু এই ব্যাখ্যামূলক গবেষণা বৈশিষ্ট্যগুলো একটু লিখলাম। হুম। তারপর হচ্ছে আমি যেটা নিলাম এটার তো কিছু সুবিধা থাকার কারণে আমি নিলাম। তাহলে যে ব্যাখ্যামূলক গবেষণার দেখুন সুবিধা আছে। এখানে আমি যে 3টা পয়েন্ট আমি সুবিধাগুলো লিখেছি। এবার হচ্ছে আমি যে এটা ব্যাখ্যামূলক গবেষণা নির্বাচন করলাম তার কারণ কি? তার পিছনে কি কারণ ছিল যার কারণে আমি এটা নির্বাচন করলাম? এবার দেখুন যে এখানে আমি এই যে ব্যাখ্যামূলক গবেষণার কারণ লিখেছি 2টা পয়েন্ট, এখানে আছে 2টা পয়েন্ট, এই মোট 4টা পয়েন্ট আমি কারণগুলো লিখে দিয়েছি। আপনার ভিডিওটা একটু পজ করে দেখে নিবেন। আমি হচ্ছে ভিডিওটা দীর্ঘায়িত জন্য না হয় এই জন্য দ্রুত যাচ্ছি। এরপরে দেখুন হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হচ্ছে আপনি এইটা লিখতে গিয়ে বা করতে গিয়ে কি কি বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন সেইগুলো এখানে লিখবেন। যে সময়ের স্বল্পতা, আর্থিক কারণে এই গবেষণা নমুনা প্রত্যন্ত গ্রাম অঞ্চলকে বাদ দিয়ে সহজলভ্য স্থানগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। তো এভাবে লিখলেন, এবং এটা লিখতে গিয়ে আপনি যে যে সমস্যার সম্মুখীন হয়েছেন বা ভবিষ্যতে কি করতে চান সেইটা নিয়ে আপনি এখানে একটু অবতারণা করবেন। দেখুন এখানে আমি লিখেছি ভবিষ্যতে এটা আরো বড় পরিসরে করার পরিকল্পনা রইল। আবার এই তথ্যগুলো নির্ভুল না হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করা যায়নি। এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ, অর্থাৎ সীমাবদ্ধতা ছিল। এবার আমরা গবেষণা পত্রটির বা ট্রাম্প পেপারের মূল বিষয়ে চলে যাচ্ছি। এখানে দেখুন যে আমরা
লেখকের পরিচিতি। অর্থাৎ আমরা যে ট্রাম পেপারের বিষয়টা নির্ধারণ করেছিলাম সেখানে আমাদের যে লেখক ছিল মানিক বন্দ্যোপাধ্যায়, তার পরিচিতি সম্পর্কে আমরা এখানে লিখছি। দেখুন আমি এখানে সংক্ষেপে তার পরিচয় তুলে ধরেছি। আপনারা একটু পড়ে নেবেন। এবার তার কর্মজীবন দেখুন, কর্মজীবনে তিনি প্রথমে যোগ দেন সম্পাদক হিসেবে নাবারণ পত্রিকায়। এইখানে দেখুন তার আমি কর্মজীবন সম্পর্কে এই যে দুইটা প্যারা লিখেছি। তো আমি এখানে আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা আমি লিখিনি কিন্তু অতিরিক্ত অতিরিক্ত একটি তথ্য দিতে চাই, সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায় একমাত্র লেখক যে এই লেখাটাকে পেশা হিসেবে নিয়েছিলেন। অর্থাৎ এই লেখা থেকে যে পরিমাণ অর্থ উপার্জিত হতো সেই উপার্জিত অর্থ দিয়ে তার পারিবারিক ব্যয় বহন করতেন। একমাত্র তিনিই লেখক যিনি তার লেখার অর্থ দিয়ে পরিবার বা সংসার পরিচালনা করতেন। অন্য কোনো বাংলা সাহিত্য অন্য কোনো লেখকের ক্ষেত্রে এরকম নজির পাওয়া যায় না। তাহলে আমরা বলতে পারি যে মানিক বন্দ্যোপাধ্যায় একমাত্র পেশাজীবী লেখক। ঠিক আছে। এবার আসুন যে আমরা হয়তো পরবর্তী পয়েন্ট আছে তিরিশোত্তর বাংলা উপন্যাসের ধারায় মানিকের অবস্থান। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের 1930 সালের পর থেকে যে সাহিত্য রচনা সেই জায়গায় তার কি অবস্থান ছিল সেই সম্পর্কে দেখুন আমি এখানে একটা পয়েন্ট লিখেছি, আপনারা একটু দেখে নেন। ওকে, এবার চলে আসুন পরবর্তী পয়েন্ট হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসের প্রতিফলিত সমকালীন আর্থসামাজিক পরিপ্রেক্ষিত। অর্থাৎ এই যে তিনি যত উপন্যাস লিখেছেন সেখানে তার যে আর্থসামাজিক কথাটার অর্থ হলো অর্থনৈতিক একই সাথে সামাজিক। অর্থাৎ এই জায়গাটায় যা তার যে প্রতিফলন ঘটেছে, মানে যে যখন তিনি উপন্যাসটা লেখেন ওই সময়ে কি প্রতিফলন ঘটেছে আমরা সেইগুলো একটু এখানে দেখি। দেখুন যে এখানে আছে যে বাংলা সাহিত্যাঙ্গনে একজন আধুনিক বাস্তববাদী লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সর্বজন স্বীকৃত। সমাজ জীবনে বিদ্যমান বাস্তব অনুষঙ্গই হয়ে উঠেছে তার সাহিত্যকর্মের বিষয়। নিম্নবিত্তের সংকট, মধ্যবিত্তের অবক্ষয়, পুঁজিবাদের দাপট, বুর্জোয়া রাজনীতির বিধ্বংসী রূপ তিনি সচেতনভাবে উপস্থাপন করেছেন। এভাবে দেখুন, আপনারা একটু পড়ে নেন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দিতে সমর্থ থাকবো ইনশাল্লাহ। এবার দেখুন যে পরবর্তীতে আমাদের যে পয়েন্টটা আছে যে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসের বিষয়বস্তু। অর্থাৎ তিনি যে সার্বিকভাবে যে উপন্যাসগুলো লেখেন সেখানে কি কি বিষয় অবতারণা করেছেন সেগুলো একটু দেখব। যে মানিক বন্দ্যোপাধ্যায় বাস্তববাদী উপন্যাসিক, তার জীবন দৃষ্টির বৈশিষ্ট্য, তার বাস্তব অন্বেষণ সবই তার উপন্যাসের প্রকরণ ভাবনাকে প্রভাবিত করেছে। তো এভাবে দেখুন যে আমি এইখানে বঙ্কিমচন্দ্র ঘটনা প্রধান উপন্যাস লিখলেও অন্তঃবিষয় প্রকটনে যত্নবান ছিলেন। তো এরকম করে দেখুন তারও মানিক বন্দ্যোপাধ্যায় একজন বিজ্ঞান মনস্ক লেখক, তিনি নির্মম মর্মবোধী দৃষ্টিতে জীবন ও জগৎকে নিরীক্ষণ করেছেন। এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। এবার চলে আসি যে আমরা স্পেসিফিক ভাবে যে আমরা যে টপিকটা লিখছি সেটা হলো যে চিহ্ন উপন্যাসের বিষয়বস্তু ও শিল্পগুণ। তাহলে আমরা চিহ্ন উপন্যাসটা যে লিখলো সেই উপন্যাসের আমাদের যে পটভূমি বা ব্যাকগ্রাউন্ড বা সানে নজুলটা আমরা আগে দেখি। অর্থাৎ একটা উপন্যাস যখন লেখক লেখেন বা ঔপন্যাসিক লেখেন, তার পিছনে কি কারণ থাকে, তার পটভূমি কোন প্রেক্ষাপটে লেখে সেই প্রেক্ষাপটটাই এখানে হচ্ছে আমরা আলোচনা করেছি। এবার দেখুন, এবার চলে আসুন যে এইখানে চিহ্ন উপন্যাসের উপপরিক্রমা। চিহ্ন উপন্যাসের উপপরিক্রমাটা আপনি একটু পড়ে নেবেন। ওকে, খুব সংক্ষেপে আমি লিখেছি। এবার এখানে দেখুন যে শ্রমিক আন্দোলনের পাশাপাশি কৃষক সংগ্রাম। অর্থাৎ আমাদের এই উপন্যাসে শুধু শ্রমিক আন্দোলন ছিল না, পাশাপাশি কৃষকদের সংগ্রাম ছিল। সেই সংগ্রামের এটার উপরে আমি একটা পয়েন্ট করেছি যে চিহ্ন উপন্যাসের লেখক সচেতন ভাবেই শ্রমিক আন্দোলনের পাশাপাশি কৃষক সংগ্রামের কথাও তুলে ধরেছেন। এখান থেকে শুরু করেছে দেখুন। ওকে, এখানে শোষক শ্রেণী বাস্তব ও বিকৃত রূপকে মানিক তুলে ধরেছেন এখানে। অর্থাৎ শোষকের চরিত্র, এই চরিত্র গ্রাম কিংবা শহরে অভিন্ন, এগুলোই আমরা এখানে লিখেছি। তারপরে গণেশ রসুল, আব্দুল হাবিব তাদের শোষণের শিকার, অর্থাৎ কিছু চরিত্র এখানে আমি লিখেছি। এবার চলে আসুন যে আমরা পরবর্তী পয়েন্টে কি লিখেছি যে বিষয়বস্তু চরিত্র বিশ্লেষণ। এখানে দেখুন আছে যে বিষয়বস্তু চরিত্র বিশ্লেষণ। অর্থাৎ একটা উপন্যাস যখন একজন উপন্যাসিক লেখেন সেখানে কিছু বিষয়বস্তু থাকে এবং কতগুলো চরিত্রের মাধ্যমে সেই উপন্যাসটাকে সম্পন্ন করা হয়। তো এখানে সেই চরিত্রগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো যে কি কি চরিত্র আছে এবং সেটা একটু বিশ্লেষণ করেছি খুব সংক্ষেপে। দেখুন,
ওকে, আপনার একটু পড়ে নেন, ভিডিওটা পজ করে প্লিজ পড়ে নেবেন। আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত না করার জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। ওকে, 17 নম্বর পৃষ্ঠা। এবার 18 নম্বর পৃষ্ঠায় দেখুন আছে যে আমাদের শোষক শক্তির বিরুদ্ধে যে সর্বজনীন প্রতিবাদ, অর্থাৎ এখানে শোষক শক্তির বিরুদ্ধে সর্বজনীন যে প্রতিবাদটা হবে, এখানে আমরা একটু আগে দেখে আসলাম যে কেউ কোনো কোনো চরিত্র শোষণের শিকার, সে বিরুদ্ধে কি কি প্রতিবাদ হচ্ছে সেগুলো নিয়ে সংক্ষেপে একটু লিখেছি। এইখানে দেখুন, আপনারা একটু পড়ে নেন প্লিজ। এবার চিহ্ন উপন্যাসের যে শিল্পগুণ, অর্থাৎ লেখক তার যে শৈল্পিক চিন্তা ভাবনা বা তার যে আর্ট, সেটা এখানে কিভাবে প্রকাশ করেছেন সেটা আমরা এখানে একেবারেই সংক্ষেপে লিখেছি। দেখুন যে অল্প একটু, অল্প কথায়। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন যে আমাদের এখানে মূল বিষয় শেষ, আমরা একেবারে উপসংহারে চলে এসেছি। যে উপসংহারে কি আছে, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃজন শক্তি ছিল অপরিমেয়। জীবনের নিত্য নতুন সমস্যা তাকে ভাবিয়ে তুলতো, সেজন্য তার সমকালীন কথা সাহিত্যিকদের চিন্তায় এসেছে দৈন কল্পনায় শ্লথতা এবং প্রকাশ্যে রিক্ততা। কিন্তু তখনও মানিক অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর, নিত্য নতুন সৃষ্টি কল্পনায় মশগুল। প্রায় 250 গল্প এবং 40টা উপন্যাস লিখলেও তার শ্রান্তি নেই, ক্লান্তি নেই। আমৃত্যু নিত্য নতুন চিন্তায় তার বিরাম নেই। এখানেই মানিকের মহৎ প্রতিভার পরিচয়। এভাবে দেখুন, আমি যে আরো একটা প্যারা লিখেছি, আপনারা একটু পড়ে নেবেন। সর্বশেষ দেখুন এখানে আছে গ্রন্থপুঞ্জি। গ্রন্থপুঞ্জিটা হলো, এটা হচ্ছে আমাদের একটা ট্রাম পেপার বা গবেষণাপত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যে ট্রাম পেপার যে যে জায়গা থেকে আমি টপিক, যে যে জায়গা থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি, সেই জায়গাগুলো যদি আমি তুলে না ধরি তাহলে কিন্তু আমি কুম্ভীলক বৃত্তি হিসেবে আমার লেখাটা পরিচিতি পাবে। কারণ আমি আমার লেখাটা, অন্যের লেখাটা আমি নিজের নামে চালিয়ে দিচ্ছি, বা আমার এইখানে নিজস্ব কোনো মতামত যদিও থাকে, তারপরেও যদি আমি রেফারেন্স গুলো তুলে না ধরি তাহলে কুম্ভীলক বৃত্তিতে আমি আটকা পড়ে যাব। এই জন্য এই জন্য আমাদের উচিত যে এইখানে গ্রন্থপুঞ্জিটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা। এবার দেখুন যে আমরা এখানে কিভাবে গ্রন্থপুঞ্জি, আমি দেখুন যে এখানে আমি 8টা গ্রন্থপুঞ্জ উল্লেখ করেছি। যে প্রথমত যে সরোজমোহন মিত্র এবং তার বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য, এবং সাথে সাথে দেখুন যে আমি এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমি পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করে দিয়েছি। আবার দেখুন দ্বিতীয় আছে চিহ্ন প্রাগগুপ্ত পৃষ্ঠা 164, এরকম করে দেখুন আমি পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করেছি। এতে হবে কি, স্পেসিফিক ভাবে আপনি বুঝতে পারবেন, আপনি এখানে উপস্থাপন করতে পারবেন যে হলো আপনার কোন কোন জায়গা থেকে আপনি তথ্যগুলো সংগ্রহ করেছেন। দেখুন আমি বিভিন্ন পত্রিকার আর্টিকেল বা প্রবন্ধ থেকেও আমি নিয়েছি, তারপর বিভিন্ন লেখকের যে গবেষণা সেগুলো থেকেও নিয়েছি। তো সর্বশেষ দেখেন আমি মানিক বন্দ্যোপাধ্যায় চিহ্ন প্রাগুক্ত পৃষ্ঠা 189, এখান থেকে আমি তথ্যগুলো কালেক্ট করেছি। আশা করি সবাই আমার এই ট্রাম পেপারটি বা বাংলা বিষয়ের যে ট্রাম পেপার, সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের কোনো সাজেশনের ভিডিও থাকে বা কোনো বিষয়ে ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে আমি আমাকে একজন কমেন্টে জানিয়েছিল যে বাংলা বিষয়ে একটা ভিডিও করার জন্য, আসলে তার রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি আমার চ্যানেল থেকে এক মানে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন বা উপকার পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের কমেন্টে জানাবেন, এবং সেই অনুযায়ী আমি আবারও ভিডিও তৈরি করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।